এই মেয়ে শরীর দেখাতে চাও তো এখানে কেন? শরীর দেখানোর জন্য অনেক জায়গায় আছে, সেখানে যাও। অবশ্য তোমাদের মতো মেয়েরা এসব ছাড়া পারে বাকি। হঠাৎ এমন কথা শুনে পিছনে তাকালাম, আদি ভাইয়া কথাগুলো বলছে। নিজের চোখকেও বিশ্বাস করতে পারছি না, এখন আদি ভাইয়াকে দেখছি যে মেয়েদের এত সম্মান করে, তার মুখে এমন কথা। অনুর সাথে সাথে ভার্সিটির প্রত্যেকটা মানুষ অবাক যে এইভাবে আদি চৌধুরী কথা বলতে পারে। আমি ভাইয়ার এই সব কথা বিশ্বাস করতে না পেরে কান্না করে দিলাম। আমি অনু আর যিনি এত কিছু বলল, সে আদি চৌধুরী আমার চাচার ছেলে, মানে আমার চাচাতো ভাই। আমার বাবা মা আমি যখন ছোট তখন একটা দুর্ঘটনায় মারা যায়, তারপর থেকেই আমি ভাইয়াদের বাসায় থাকি। বড় আব্বু বড় আম্মু আমাকে নিজের মেয়ের মতো ভালোবাসে, কারণ তাদের কোনো মেয়ে নাই। জানি না কেন আদি ভাইয়া ছোট থেকেই আমাকে দেখতে পায় না। আমি এবার অনার্স প্রথম বর্ষে, আর ভাইয়া ফাইনাল ইয়ারে। আমি নীরবে দাঁড়িয়ে চোখের জল ফেলছি, এছাড়া আমার আর কিছু করার নেই। হঠাৎ ভাইয়া বলে উঠল, এই মেয়ে একদম কাঁদবে না। এখন কেন কান্না করো? ওনা যখন সামলাতে পারো না, হিজাব কেন বাঁধো না? আমাদের ভার্সিটিতে অনেক ছেলে আছে যারা মেয়েদের দিকে বাজে দৃষ্টিতে তাকিয়ে থাকে, আর সেটার জন্য তোমরা দায়ী। তোমরা যদি নিজেদের হেফাজতে রাখো, তাহলে কোন ছেলে বাজে দৃষ্টিতে তাকাতে পারবে না? আদি ভাইয়ার কথায় নিজের দিকে তাকালাম। দেখিও না অনেকটা সরে গেছে, এখন নিজেরই লজ্জা লাগছে। ভাইয়াকে ভুল বোঝার জন্য, হ্যাঁ ভাইয়া ঠিক বলেছে, আমরা মেয়েরা যদি নিজেদের হেফাজতে রাখি তাহলে ছেলেরা বাজে দৃষ্টিতে তাকাতে পারবে না। আমি উনা ঠিক করে নিচের দিকে তাকিয়ে রইলাম। আমি বললাম, আসলে ভাইয়া আমি খেয়াল করি নাই। চুপ, একদম চুপ। মন কোথায় থাকে, আর একটা কথা বললে চর মেরে গাল লাল করে ফেলবো, বিয়াদব মেয়ে। পাশ থেকে সাইফ ভাইয়া বলল, প্লিজ আদি আর বকিস না, মেয়েটা বুঝতে পারেনি। যাও অনু, ক্লাসে যাও। আমি আর এক মুহূর্ত না দাঁড়িয়ে দৌড়ে চলে আসলাম ক্লাসে। একটা ক্লাস করে বাসায় চলে আসলাম। বাসায় এসে কলিং বেল চাপ দিলাম, সাথে সাথে বড় আম্মু দরজা খুলে দিল আর বলল, অনুটা আজ এখনই চলে আসলি মা? শরীর খারাপ? কি হয়েছে মা? অনু বড় আম্মুকে জড়িয়ে ধরে বলল, বড় আম্মু তুমি আমাকে নিয়ে বেশি চিন্তা করো। আমার কিচ্ছু হয় নাই। ভালো লাগলো না তাই চলে আসলাম। বড় আম্মু বলল, ওকে তুই রুমে গিয়ে ফ্রেশ হয়নি, আমি খাবার দিচ্ছি, খেয়ে একটু রেস্ট কর, ভালো লাগবে। আচ্ছা বড় আম্মু। তারপর ফ্রেশ হয়ে খাবার খেয়ে রুমে এসে একটু ফেসবুক ঘাঁটছিলাম। হঠাৎ একটা আইডি থেকে মেসেজ আসলো, অচেনা প্রিয়সী, তোমাকে কষ্ট দেওয়ার জন্য আমি দুঃখিত। তুমি হয়তো ভাবছো আমি কে, তাহলে শুনো, আমাকে নিয়ে এত না ভেবে ঘুমিয়ে পড়ো। আমি লিখলাম, কে আপনি? আমাকে কেন প্রিয়সী বলতেছেন? অচেনা যান, সময় হলে আমি নিজেই ধরা দিব। বাই, আল্লাহ হাফেজ। এটা দিয়েই অফলাইন হয়ে গেল। আমি আর হাজার চেষ্টা করেও মেসেজ দিতে পারলাম না। তারপর ফোন রেখে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ মাঝরাতে অনুভব করলাম কারো পায়ের শব্দ। মনে হচ্ছে কেউ রুমে আসলো, কিন্তু আমি তাকাতে পারছি না। মনে হচ্ছে কেউ অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার মুখের দিকে। আমার ঘুম হালকা হয়ে এলো। তাও চোখ বন্ধ করে বোঝার চেষ্টা করলাম আসলে করেটা কি। হঠাৎ কারো গরম নিঃশ্বাস মুখে পড়ছে। আমার ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিচ্ছে রুমে কেউ আছে। যখন গরম নিঃশ্বাসটা ভারী হতে লাগলো, তীব্র থেকে তীব্রতর হতে লাগলো, তখন লাফ দিয়ে উঠে বসলাম আর বললাম, কে কে? লোকটা এক নজরে আমার দিক তাকিয়ে আছে। আমি যখন আবার জিজ্ঞেস করলাম, কে, উপাস থেকে কোন সারা শব্দ পাওয়া গেল না। ধীরে ধীরে ছায়া মূর্তিটা সরে গেল। অনু বড় আম্মুকে ডাকতে চেয়েও পারল না। আদির ভয়। বিছানায় বসে অনু কান্না করতে লাগলো। কান্না করতে করতে বলল, আম্মু আমাকেও তোমার কাছে নিয়ে যাও প্লিজ। যাকে ভালোবাসি তাকেও পাবো না, আমি বাঁচতে চাই না। সকালের মিষ্টি রোদ চোখে পড়ায় ঘুম ভেঙে গেল। পিটপিট করে তাকিয়ে রইল কিছুটা সময়। তারপর দেওয়ালে টাঙানো ঘড়ির দিকে তাকিয়ে চোখ ছানা বড়া হয়ে গেল। মার্চ 8:30, আমাকে কেউ ডাক দিল না। অনু তাড়াতাড়ি করে উঠে ফ্রেশ হয়ে এসে কলেজ ব্যাগটা কাঁধে নিয়ে তাড়াতাড়ি করে বের হলো। ঠিক সেখানেই ঘটল বিপত্তি। অনু দৌড়ে নিচে নামার সময় কারোর সাথে ধাক্কা লেগে দুইজনে নিচে পড়ে গেল।
কার সাথে ধাক্কা খেয়েছে দেখার জন্য মুখ উপরে তুলতেই হতভম্ব হয়ে গেল, কারণ অনু যার সাথে ধাক্কা খেয়েছে সে আর কেউ না, আদি। অনু তো ভয়ে সিটিয়ে আছে। আদি অপলক দৃষ্টিতে অনুর মুখের দিকে তাকিয়ে আছে। অনুকে আদির কাছে রূপবতী, মায়াবী লাগছে। গোল্ডেন রঙের থ্রি পিস, ডাগর ডাগর চোখে মোটা কাজল, ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক, খোলা চুলে আরো সুন্দর লাগছে। অনু আদিকে আজ খুব কাছ থেকে দেখেছে, কিন্তু এতটা কাছ থেকে কখনো দেখা হয়নি। অনু আদিকে ভালো করে দেখতে লাগলো। মেরুন রঙের শার্ট, চুলগুলো জেল দিয়ে সুন্দর করে পেছনে সেট করে রেখেছে, আর পারফিউম, সে তো মাতাল করা ঘ্রাণ। অনু আদির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে মনে মনে বলছে, কেন আদি ভাই, কেন তুমি এত সুন্দর হলে, কেন তুমি এই পারফিউম দিতে গেলে আমাকে মাতাল করতে এত আয়োজন? এমনিতেই তো ফেঁসে গেছি কয়েক বছর আগেই, এখন কি মারতে চাইছো? এ কি যন্ত্রণা, বুকের ভিতর তো ঝড় খেলে যাচ্ছে এখন নেশায় আসক্ত করলে। আর যখন করলেই তো কেন আমাকে ভালোবাসো না কেন? ভাইয়া ডাকে হুঁশ ফিরল, এই ফাজিল মেয়ে, উঠো, আমাকে কি তোর বিছানা? যে এইভাবে পড়ে আছো, উঠো, উঠ, কি ভারী কম করে খাবি? আমি উঠে গিয়ে বললাম, সরি ভাইয়া, আসলে আমি দেখতে পাইনি, সরি। ভাইয়া আর কিছু না বলে চলে গেল। আমি যখন নিচে নামবো তখন ভাইয়া আবার ডাক দিল। আমি ভাইয়ার ডাকে চমকে তাকালাম ভাইয়ার দিকে। অনু, শুন, কলেজে যাচ্ছিস? কোন বিয়ে বাড়িতে না, এত সাজার কি আছে? কাল থেকে হিজাব পরে যাবি। এটা বলেই ভাইয়া চলে গেল। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম কিছুক্ষণ। এখন ভাইয়াকে দেখলাম, যে আমার সাথে ভালো করে কথায় বলে না, আমি কি পরে কিভাবে কলেজে যাচ্ছি সব লক্ষ্য করছে। তাহলে কি ভাইয়া আমাকে ভালোবাসে? এটা ভেবেই আমার মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। হঠাৎ মনে পড়ল কলেজের কথা। আমি হাতের ঘড়ির দিকে তাকিয়ে চোখ ছানা বড়া হয়ে গেল। 9টা বাজে। এমা, আমি আজ শেষ, বলি আমাকে মেরে ফেলবে। তারপর দৌড়ে নিচে নেমে তাড়াতাড়ি করে বের হচ্ছি, তখন বড় আম্মু ডেকে বলল, অনুমা, কিছু খেয়ে যা মা। আমি দৌড়াতে দৌড়াতে বললাম, বড় আম্মু, সময় নেই, আমি ক্যান্টিনে খেয়ে নিব, বাই। বলে চলে আসলাম। বড় আম্মু পরে কি বলল আর শোনা হলো না। প্রায় 1 ঘন্টা হতে চলল। আমি এক পায়ে ভর করে আরেক পা শূন্যে তুলে দুহাতে কান ধরে সৎ সেজে দাঁড়িয়ে আছি। আপনার হয়তো আমাকে পাগল ভাবতেছেন। মোটেও না। কোন সুস্থ স্বাভাবিক মানুষ যেচে এভাবে এত মানুষের সামনে নিজের মান সম্মান বিলিয়ে দিবে না নিশ্চয়। হ্যাঁ ঠিক, আমিও নিজের ইচ্ছায় এত মানুষের সামনে কান ধরে দাঁড়িয়ে নেই মোটেও। এক প্রকার বাধ্য হয়েছি কান ধরে, আমার সামনে থাকা মানুষগুলোর জন্য। কিছুক্ষণ আগে অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমি আর অলি ভার্সিটির ক্যাম্পাসের একসাথে ডান পা ফেললাম। দুইজনে হাসাহাসি করে যখন সামনের দিকে অগ্রসর হলাম তখন একটা মেয়ে ডাক দিল, এই যে শোনো, এই মেয়ে তোমাদের বলছি। আমি আর অলি মেয়েটার ডাক অনুসরণ করে তার দিকে তাকালাম। দেখি 2টা মেয়ে 3টা ছেলে দাঁড়িয়ে আছে। একটা ছেলে ফোনে কি যেন দেখছে, আর অন্য সব মেয়ে ছেলেরা আমাদের দিকে তাকিয়ে আছে। জি আপু, আমাদের বলছেন। মেয়েটা তার হাত দ্বারা ইশারা করলো তাদের কাছে যেতে। আমি আর অলি দুইজনে পা টিপে টিপে তাদের কাছে গিয়ে দাঁড়ালাম। এদের দেখে মনে হলো এরা ভার্সিটির সিনিয়র। আমরা জানি যে ভার্সিটিতে সিনিয়রদের কথা শুনে চলতে হয়। তারা যা জিজ্ঞেস করবে তার ঠিক ঠিক উত্তর দিতে হবে, তা না হলে কঠিন শাস্তি পেতে হয়। তাদের মধ্যে একটা মেয়ে আমাদের জিজ্ঞেস করলো, তোমরা কোন ইয়ারে? আমি উত্তর দিলাম, অনার্স প্রথম বর্ষ। ছেলে মেয়েগুলো উচ্চস্বরে হেসে উঠল আর বলাবলি করছে, যাক, অনেক দিন পরে মুরগি পাইলাম, চল একটু মজা নেই। তাদের কথা শুনে আমি আর অলি অবাক হয়ে একে অন্যের দিকে তাকালাম। আমি প্রতিবাদ করে বললাম, কি মুরগি আর কিসের মজা? কোনো মজা হবে না। আমার কথা শুনে সবাই উচ্চস্বরে হেসে উঠল আর বলল, ওকে, তাহলে টিসি নিতে তৈরি হও। আমি আর অলি ভয়ে ভয়ে তাকালাম। আর একটা মেয়ে বলে উঠল, শোনো মেয়ে, আমাদের কথা শুনলে তোমাদের ভালো, আর না শুনলে খবর আছে। অলি বলল, আচ্ছা আপু, বলেন কি করতে হবে? এতক্ষণে ফোনের ভিতরে ঢুকে থাকা ছেলেটা এক নজর আমার দিকে তাকালো। এতে আমার আরো রাগ উঠতে লাগলো, কিন্তু রাগটাকে দূরে রেখে বললাম, প্লিজ তাড়াতাড়ি বলেন, আমাদের ক্লাস আছে।
হঠাৎ একটা মেয়ে বলে উঠল, শুনো, তোমাকে একটা কাজ দিচ্ছি, সেটা হলো কলেজ গেট দিয়ে যে প্রথম প্রবেশ করবে তাকেই প্রপোজ করতে হবে। আমি আর অলি চিৎকার করে বললাম, কি? তারপর তারা আমাদের জুলুম করতে শুরু করলো। আমি এক প্রকার বাধ্য হয়ে গেটের কাছে চলে গেলাম। তারপর চোখ বন্ধ করে ফেললাম। হঠাৎ করে অনুভব করতে পারলাম কেউ গেট দিয়ে ভিতরে প্রবেশ করছে। আমার কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। সব কাঁপাকাঁপি বাদ দিয়ে চোখ বন্ধ করেই তার সামনে হাঁটু গেড়ে বসে বললাম, ভাইয়া, আমি আপনাকে ভালোবাসি, আই লাভ ইউ। আমার সামনে থাকা মানুষটা সদ্য হয়ে গেল। মনে হচ্ছে স্বপ্ন দেখছে। কারোটাকে হুঁশ ফিরল। কিছু না বলে অনুকে বাহু ধরে তুলে বাম গালে চড় বসিয়ে দিল ঠাস। আদি অনুকে ভরা কলেজ মাঠে সকলের সামনে অনুর বাম গালে চড় বসিয়ে দিল। ঠাস, তোর সাহস হয় কেমনে আমাকে প্রপোজ করার? কলেজে এসে এইসব করে বেড়াস? বা ভালো উন্নতি হয়েছে? আব্বু আম্মু দুধ গলা দিয়ে কাল সাপ পুষত আছে। অনু নিচের দিকে তাকিয়ে চোখের পানি ফেলতাছে। আরে আবার বলা শুরু করলো, আজ বাসায় যাই। আম্মুকে বলতে দে তাদের গুণধর ভাতিজি কলেজে প্রেম করে বেড়ায়। অনু আদিকে বলল, প্লিজ ভাইয়া, বড় আম্মুকে কিছু বল না, শুনলে তারা খুব কষ্ট পাবে। অনুর হাত জোর করে বলল, কিন্তু আদির মন ভরল না। তাই বলল, ওকে বলবো না, কিন্তু আমি যা বলবো তাই করতে হবে। অনু ডান হাত দিয়ে চোখের পানি মুছে বলল, ওকে বল কি করতে হবে আমাকে। আদি বলল, আজ কলেজ টাইমটুকু তোকে এই মাঠে রোদের মধ্যে কান ধরে দাঁড়িয়ে থাকতে হবে। পারবি তো? না পারলেও সমস্যা নেই, আম্মু তো আছেই। বাঁকা হেসে আদি কথাগুলো বলল। অনু নীরবে চোখের জল ফেলছে। এছাড়া অনুর আর কিছু করার নেই। ওর বলতেও পারল না যে নিজের ইচ্ছে করেনি। ওই ছেলে মেয়েগুলো না বললে তো আর অনু এমন করতো না। অনু আর চোখে তাকিয়ে দেখে মেয়েগুলো মিটমিট করে হাসছে। আদি এর ডাকে অনু ভাবনা থেকে বেরিয়ে আসলো। আদি, কি হলো, পারবি? অনু চোখের জল মুছে বলল, হ্যাঁ পারবো। তারপর অনু মাঠের কড়া রোদের মধ্যে গিয়ে দাঁড়ালো। আদি দেখে অবাক হয়ে গেল। মনে মনে ভাবতে লাগলো, আচ্ছা, অনু কড়া রোদের মধ্যে গিয়ে দাঁড়ালো কেন? ও নিজে থেকে কখনো আমার সাথে কথা বলে না, আর সেখানে আজ আমাকে প্রপোজ করে বসলো, এর মানে কি? সাব্বিরের ডাকে আদি ভাবনার থেকে বেরিয়ে আসলো। সাব্বির, আদি চল ক্লাসে যাই। আদি বলল, হ্যাঁ চল, এইখানে ফালতু সময় নষ্ট করে কোনো লাভ নেই। তারপর সবাই যে যার মতো ক্লাসে চলে গেল। শুধু থেকে গেল সেই ছেলেটা যাদের জন্য অনুর আজ এই অবস্থা। যে ছেলেটা ফোনের মধ্যে মুখ গুজেছিল। ফোন পকেটে রেখে অনুর দিকে এগিয়ে আসতে লাগলো। অনু মাঠে কান ধরে দাঁড়িয়ে আছে। অলি তার সাথে সাইডে দাঁড়িয়ে থেকে সেও কান্না করছে। অনু মনে মনে ভাবতে লাগলো, কেন ভাইয়া সব সময় আমার সাথে কেন এমন করো? কি দোষ আমার? কেন আমাকে দেখতে পারে না? ছোট থেকেই দেখে আসছি আমাকে তুমি সহ্য করতে পারো না। কেন আমার জীবনটা আর 10টা মেয়ের মতো না কেন? আমি কবেই চলে যেতাম তোমাদের মুক্তি দিয়ে, কিন্তু এই দুনিয়ায় আমার তো কেউ নেই। থাকলে ঠিকই চলে যেতাম। ছেলেটা এগিয়ে এসে দেখে মেয়েগুলো দাঁড়িয়ে কান্না করছে। ছেলেটা অনুর মুখের দিকে তাকালো। স্নিগ্ধতার মায়াবী মুখ দেখলেই আদর আদর পায়। চোখ দুটো ডাগর ডাগর, কান্নার ফলে চোখ ফুলা ফুলা লাগছে, এই জন্য যেন চোখ আরো মায়াবী লাগছে। এই চোখ দুটি যে কোন ছেলেকে ঘায়েল করার জন্য যথেষ্ট। ঠোঁট যেন গোলাপের পাপড়ি। এক কথায় অপূর্ব সৌন্দর্যের অধিকারী। ছেলেটা কিছুক্ষণ অনুর দিকে তাকিয়ে থেকে চোখ ফিরিয়ে নিল। এই মুখের দিকে তাকিয়ে থাকা যেন খুব কষ্টকর। যে কোন ছেলে প্রেমে পড়তে বাধ্য। ওই ছেলেটাকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো, ও হ্যালোট, এইভাবে তাকিয়ে কেন আছেন? এতক্ষণে ছেলেটা পাশে তাকায় ডোন্ট কেয়ার ভাব নিয়ে। ছেলেটা বলে, এই আর কি, তোমাদের দেখতে এলাম, রোদ কেমন লাগে? অলি এবার রেগে গেল। এই মিস্টার, সমস্যা কি তোদের? আমাদের পিছনে কেন পড়ে আছোস? তোদের জন্য আজ সব কিছু হলো। এখানে কি চাস সামনে থেকে? ছেলেটা অলির চেয়ে দ্বিগুণ রাগ দেখিয়ে বলল, এই মেয়ে, তোমার সাহস দেখে অবাক হচ্ছি। একজন সিনিয়রের সাথে কেমন করে কথা বলতে হয় তাও জানো না। অলি, জানি, কিন্তু যারা সম্মান পাওয়ার যোগ্য না আমরা তাদের সম্মান করি না।
অনু এতক্ষণ ওদের কার্যকলাপ দেখতে ছিল, যখন দেখলো না বেশি হয়ে যাচ্ছে, তখন অনু বলল, প্লিজ চুপ করেন আপনারা। আর ভাইয়া আপনি কি চান এখানে, মানে কেন এসেছেন মজা দেখতে? ছেলেটা এইবার অনু দিয়ে তাকিয়ে বলল, হ্যালো আমি আয়াত আহমেদ, আমি কোন মজা নিতে আসিনি, আমি সরি বলতে এসেছি, সবার পক্ষ থেকে সরি। অনু ফেল ফেল করে তাকিয়ে রইল, এ কেমন লোক, একটু আগে এত কিছু করলো আর এখন? আচ্ছা যাই হোক, ভুল তো বুঝতে পারছে। ইটস ওকে। অলি কিছু বলতে নিবে তার আগেই অনু অলিকে থামিয়ে দিল। অলি মুখ ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে রইল, এটা দেখে আয়াত মুখ টিপে হাসলো, অনু ছেলেটার হাসি দেখে অবাক হলো। তারপর আয়াত অনুর ভাবনার কারণ খুঁজে পেয়ে বলল, আপনার বান্ধবীকে মুখ ফুলালে একদম টমেটো সস লাগে বলে হা 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 করে হেসে উঠল। অনু হেসে উঠল ওদের হাসি দেখে। অলির আগে ছেলেটার দিকে তাকালো। আয়াত ডোন্ট কেয়ার ভাব নিয়ে অনুকে বলল, হ্যালো আপনাদের নাম জানা যাবে? অনু মুচকি হেসে বলল, আমার নামও আদিয়া জাহান অনু। আর মুখ ফুলিয়ে যে আছে তার নাম অলি ইসলাম। আয়াত আবার হেসে বলল, নাইস নেম। অনু শুধু মুচকি হাসলো। অলি তো রেগে তাকিয়ে আছে। আয়াত বলল, আচ্ছা চলি, আজ পরে আবার কথা হবে। অনু বলল, ওকে ভাইয়া। অনু বুঝতেই পারল না ওদের এইসব দেখে কেউ একজন রেগে বোম হয়ে আছে। দেওয়ালে ঘুষি মেরে দাঁতে দাঁত চেপে বলল, ঠিক করলে না কাজ, অন্য ছেলেদের সাথে গেছাগেছি আমি সহ্য করব না। মাই ডিয়ার সুইট হার্ট, আমি আসছি খুব তাড়াতাড়ি, এর ফল তোমাকে ভোগ করতেই হবে। আগন্তুক বাঁকা হেসে কথাগুলো বলল। অনু ফাঁকা ক্লাসরুমের সামনে দিয়ে যাচ্ছে। হঠাৎ করে কেউ একজন হাত ধরে টান দিয়ে দেওয়ালের সাথে চেপে ধরলো। অনু ভয়ে সিটিয়ে আছে। আগন্তুক অনুকে দেওয়ালের সাথে চেপে ধরে ঠোঁটে আঙ্গুল দিয়ে স্পর্শ করে বলল, সুইট হার্ট তোমার সাহস হয় কেমনে অন্য ছেলেদের সাথে কথা বলার? তুমি শুধু আমার। এর শাস্তি তো তোমাকে পেতে হবে। বাঁকা চোখে অনুর দিকে তাকিয়ে রইল। অনু যেন সদ্য হয়ে গেছে, মুখের ভাষা হারিয়ে ফেলেছে। অন্ধকার রুমে অনু তার মুখ দেখতে পারছে না, কিন্তু অনুভব করতে পারছে লোকটা তার পরিচিত, খুব কাছের কেউ। আকস্মিক ঘটনায় অনু যেন বাকরুদ্ধ হয়ে গেল। অনুর ভাবনার মধ্যে আগন্তুক অনু ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিচ্ছে। অনু সদ্য হয়ে দাঁড়িয়ে আছে। কি করবে কি বলবে বুঝতে পারছে না। আগন্তুক অনুর ঠোঁটে সব রাগ ঢেলে দিচ্ছে। অনু ঠোঁটে কামড়ের ব্যথায় হুঁশ ফিরল। আস্তে আস্তে তীব্র থেকে তীব্রতর হচ্ছে কামড়। অনু না পারছে ছাড়াতে, না পারছে কিছু বলতে। শুধু নীরবে চোখে জল ফেলছে। আগন্তুক অনুর ঠোঁটে ছেড়ে গলায় কামড় বসিয়ে দিল। আর বলল, আমার জিনিসের দিকে কেউ তাকালে আমি তার চোখ তুলে নিতে দুইবার ভাবি না। আর সেখানে তুমি হলে মেরে পুঁতে ফেলতে একবারও চিন্তা করব না। আগন্তুককে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল। বলল, কি চাই আপনার? কেন এমন করছেন? কে আপনি? বলেই কান্নায় ভেঙে পড়ল, মেঝেতে হাঁটু গেড়ে বসে। আগন্তুক অনু এর সামনে হাঁটু গেড়ে বসে। অনুর চোখের পানি আলতো হাতে মুছিয়ে দিয়ে বলল, প্লিজ সুইট হার্ট, কান্না থামাও, তোমার কান্না আমার সহ্য হয় না। আমি কে তা সময় হলে জানতে পারবে। অনু আগন্তুককে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে উঠে দৌড়ে চলে গেল। দৌড়ে বেরিয়ে গেল কলেজ থেকে। একটা রিক্সা ডেকে বাসায় চলে আসল। কলিং বেল চাপ দেওয়ার পরে আদিয়ার আম্মু দরজা খুলে দিল। আর জিজ্ঞেস করলো, মা অনু এত তাড়াতাড়ি চলে আসলি? অনু বলল, বড় আম্মু আজ ভালো লাগলো না, তাই চলে আসছি। এমা কি হয়েছে অনু, মা বল আমায়। বড় আম্মুকে বলবি না। অনু বড় আম্মুকে জড়িয়ে ধরে বলল, ও বড় আম্মু, তুমি শুধু শুধু চিন্তা করছো। আমি একদম ঠিক আছি, একটু কফি খেলে ঠিক হয়ে যাবে। বড় আম্মু বলল, না একদম না, আগে ফ্রেশ হয়ে এসো, খাবে তারপর কফি। ওকে। অনু, ওকে। আমি ফ্রেশ হতে চললাম। আদির আম্মু মুচকি হেসে, পাগলি মেয়ে একটা। দরজা বন্ধ করে সে রান্নাঘরে চলে গেল। আগন্তুক বাঁকা হেসে বলল, সুইট হার্ট, তোমার ঠোঁটের টেস্টটা অসাধারণ ছিল। এটা আমি রোজ পেতে চাই। এখন শুধু সময়ের অপেক্ষা। তুমি না চাইলেও আমার। তুমি শুধু আমারই হও। অনু দৌড়ে রুমে এসে দরজা বন্ধ করে বিছানায় শুয়ে কান্নায় ভেঙে পড়ল। তুমি কি করে পারলে আমার সাথে এমন আচরণ করার? আমাকে দেখতে পারো না?
তাহলে কোন মায় বেঁধে রাখছো আমায়? আমাকে পুরাতে তোমার এত আয়োজন। তবে তুমিও জেনে রাখো আমি অনু এত সহজে ধরা দিব না। অনু কান্না করতে করতে ঘুমিয়ে পড়ল। আগন্তুক অনুর কথা শুনে মুচকি হেসে চলে গেল। সকালের মিষ্টি রোদ চোখে পড়ায় ঘুম ভেঙে গেল অনুর। পিটপিট করে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর উঠে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে এসে নাস্তা করার জন্য নিচে যাচ্ছে। সিঁড়ি দিয়ে নামার সময় হঠাৎ কারো সাথে ধাক্কা লেগে পড়ে যাবে। হঠাৎ একটা শক্ত পুরুষালী হাত কোমর ধরে নিজের দিকে টেনে নিল। অনু মানুষটার দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে গেল। সেই মানুষটা অনুর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। মনে হচ্ছে 1000 বছরের পিপাসা মেটাচ্ছে। অনু কিছুক্ষণ তাকিয়ে থেকে চোখ সরিয়ে নিল। হঠাৎ আকস্মিক ঘটনায় অনু চমকে উঠল। সামনে থাকা মানুষটি অনুকে ছেড়ে দিছে। অনু নিজেকে ঠিক রাখতে না পেরে পড়ে গেল। অনু আদির দিকে তাকালো। আদির মধ্যে কোন পরিবর্তন নেই। হ্যাঁ, সেই মানুষটি আদি ছিল। আদি কিছু না বলে চলে গেল। অনু আদির যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। অনু উঠতে চেষ্টা করল, কিন্তু কোনো লাভ হলো না। আবার যখন উঠতে যাবে পায়ে ব্যথা পেয়ে আহ করে উঠল। রান্নাঘর থেকে আদির আম্মু দৌড়ে এলো। কি হয়েছে মা, এমন আহ করে উঠলি কেন? আর নিচে বসে আছিস কেন? অনু বলল, বড় আম্মু, হঠাৎ করে পড়ে গেছি, পায়ে ব্যথা করতেছে তাই। আদির আম্মু বলল, ইস, খুব লেগেছে, চল রুমে চল। আদির আম্মু অনুকে আস্তে আস্তে ধরে রুমে নিয়ে গেল। আদির আম্মু বলল, মা তুই একটু বস, আমি তৈল গরম করে নিয়ে আসি। অনু মাথা নাড়িয়ে বুঝালো, আচ্ছা যাও। তারপর আয়শা চৌধুরী চলে গেল তৈল গরম করার জন্য। অনু দীর্ঘশ্বাস ফেলে ভাবতে লাগলো, কেন ভাইয়া আমার সাথে কেন এমন করো? আমি কি দোষ করছি যার জন্য এমন করতেছ? অনু নীরবে চোখে জল ফেলতে লাগলো। এর মধ্যে আয়শা চৌধুরী তৈল গরম করে নিয়ে আসল। অনু মাপাটা আগিয়ে দে, তৈল মালিশ করে দিলে ভালো লাগবে। অনু আস্তে করে পা আগিয়ে দিল। আয়শা চৌধুরী সুন্দর করে মালিশ করে দিল। আয়শা চৌধুরী বলল, মা এখন কেমন লাগছে? অনু মুচকি হেসে বলল, এখন একটু আরাম লাগছে। আচ্ছা মা, তুই একটু বস, আমি তোর জন্য খাবার নিয়ে আসি। অনু আচ্ছা বলল। তারপর আয়শা চৌধুরী খাবার আনতে চলে গেল। অনু শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ল। আয়শা চৌধুরী রুমে এসে দেখে অনু ঘুমিয়ে আছে। আস্তে করে ডাক দিল, অনু মা উঠো, কিছু খাবার খেয়ে ঔষধ খেতে হবে। অনু উঠো মা। অনু আয়শা চৌধুরীর ডাকে পিটপিট করে তাকালো। আয়শা চৌধুরী বলল, উঠো মা, কিছু খেয়ে ঔষধ খেতে হবে, তারপর ঘুমাস। অনু আস্তে করে উঠে বসলো। বড় আম্মু, আমি একটু ওয়াশরুমে যাব। তারপর আয়শা চৌধুরী ধরে ধরে ওয়াশরুমে নিয়ে গেল। অনু ফ্রেশ হয়ে এসে বসলো বিছানায়। তারপর আয়শা চৌধুরী নিজের হাতে খাবার খাইয়ে দিল, ব্যথা ট্যাবলেট খাইয়ে দিল। আর বলল, মা এখন একটু ঘুমাও। অনু হ্যাঁ বলল। আয়শা চৌধুরী অনুর কপালে ঠোঁট ছুঁয়ে চলে গেল। অনু ভাবতে লাগলো, কাল সেই আগন্তুকের কথা। কে ছিল? কেন বা সে এমন ব্যবহার করলো? এসব ভাবনার মধ্যে হঠাৎ ফোনে টোন শব্দ করে উঠল, মেসেজে। অনু ফোনটা হাতে নিয়ে দেখে আননোন নাম্বার থেকে মেসেজ এসেছে। অনু মেসেজটা দেখতে লাগলো। প্রিয়সী, কালকের জন্য কোনো ভুল স্বীকার করব না। তুমি শুধু আমার, আমি তোমার। তোমার দিকে কেউ চোখ তুলে তাকালে সেই চোখ আর থাকবে না। আর তুমি যদি কোনো ছেলের সাথে কথা বলো বা হাসাহাসি কর, তার ফলস্বরূপ আমার অত্যাচার সহ্য করতে হবে। আই লাভ ইউ প্রিয়সী, তুমি শুধু আমার, একান্ত আমার। ইতি। তোমার প্রেমে পাগল পাগলা। অনু মেসেজটা পড়ে সদ্য হয়ে বসে রইল। ভাবতে লাগলো, কে হতে পারে? কে এই আগন্তুক? আমার ফোন নম্বর কেমনে পেল? ভাবতে ভাবতে অনু ঘুমের রাজ্যে তলিয়ে গেল। রাতে আয়শা চৌধুরী অনুর রুমে এসে দেখে অনু ঘুমিয়ে আছে। তাই আর না জাগিয়ে চলে গেল। অনু মাঝ রাতে অনুভব করলো, মুখের উপর গরম নিঃশ্বাস পড়ছে, তাকাতেও পারছে না। কে তাকে দেখতেও পারছে না। অনু হঠাৎ অনুভব করলো, লোকটা কপালে ঠোঁট ছুঁয়েছে।
আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে। অনু অনুভব করলো যে পায়ে ব্যথা পেয়েছে সেই পায়ে কেউ যত্ন করে মলম লাগিয়ে দিচ্ছে। তারপর পায়ে ঠোঁট ছোঁয়ালো। ঠোঁটের স্পর্শে অনুর ঘুম হালকা হয়ে গেল। অনু পিটপিট করে তাকিয়ে ডান হাত বাড়িয়ে টেবিলে রাখা ফোন হাতে নিয়ে লাইট জ্বালালো। অনু রুমের চারপাশে দেখলো কেউ নেই। হঠাৎ অনুর চোখ বেলকনিতে দাঁড়িয়ে থাকা ছায়া মূর্তির দিকে গেল। অনু কেঁপে উঠল, তাও ভয়টা দূরে ঠেলে দিয়ে বলে উঠল কাঁপা কাঁপা স্বরে, কে ওখানে কে? ছায়া মূর্তি অনুর দিকে তাকিয়ে থেকে বেলকনি থেকে নেমে গেল। অনু তা দেখে উঠে দৌড়ে বেলকনিতে গিয়ে দেখে কেউ না। অনু ভয় কাঁপতে লাগলো। হঠাৎ অনুর ফোনে টোন শব্দ হলো। অনু ফোন চেক করে দেখে সেই আগন্তুকের মেসেজ। অনু মেসেজটা পড়ে সদ্য হয়ে গেল। মেসেজটা হলো, প্রিয় সিপাই, খুব লেগেছে তাই না? চিন্তা করো না, আমার ঠোঁটের স্পর্শে সব ভালো হয়ে যাবে। আর তোমার ঠোঁট দুটো আমাকে পাগল করে দিছে। চিন্তা করো না, খুব তাড়াতাড়ি আমার করে নিব। তুমি আমার একান্ত আমার। ইতি, তোমার প্রেমে পাগল পাগলা। অনু মেসেজটা পড়ে থমকে গেল। অনু ভাবতে লাগলো কে হতে পারে এই আগন্তুক। অনু ভাবনা সব বাদ দিয়ে ঘুরিয়ে পড়ল। সকালের মিষ্টি রোদ চোখে পড়ায় ঘুম ভেঙে গেল। পিটপিট করে তাকিয়ে উঠে বসলো। হঠাৎ অনু অনুভব করলো পায়ে কোনো ব্যথা নেই। অনু অবাক হয়ে পা নাড়াতে লাগলো। দেখলো না, সত্যি পা ঠিক হয়ে গেছে। অনু ভাবতে লাগলো মিরাকেল ঘটলো। অনু কিছু মনে করার চেষ্টা করলো। ও হ্যাঁ, কাল রাতে তাহলে সেই আগন্তুক যে মলম মালিশ করে দিল সেটার জন্য পায়ে কোনো ব্যথা নেই। অনু মুচকি হাসলো। আগন্তুককে ধন্যবাদ জানালো মনে মনে। তারপর অনু উঠে ফ্রেশ হয়ে নিচে চলে গেল। অনু নিচে নেমে দেখে বড় আম্মু ডাইনিং টেবিলে খাবার সাজাচ্ছে। অনু পিছন থেকে বড় আম্মুকে জড়িয়ে ধরে বলল, বড় আম্মু, খিদে পেয়েছে, তাড়াতাড়ি নাস্তা দেও। বড় আম্মু অনুর দিকে ঘুরে অনুর কপালে ঠোঁট ছুঁয়ে মুচকি হেসে বলল, তুই আদিকে একটু ডেকে নিয়ে আয়, আমি খাবার দিচ্ছি। অনু বড় আম্মু কথা শুনে মুখটা কালো হয়ে গেল। অনিচ্ছাকৃত ভাবেও যেতে হলো, কারণ বড় আম্মুর কথা ফেলতে পারবে না। অনু মাথা নাড়িয়ে আদিকে ডাকতে চলে গেল। অনু আদির রুমের সামনে গিয়ে দাঁড়িয়ে রইল। ভিতরে যাবে কি যাবে না তাই নিয়ে দ্বিধায় পড়ে গেল। তাও কাঁপা কাঁপা হাতে দরজা খুলে ভিতরে প্রবেশ করলো। ভিতরে গিয়ে অনু থমকে গেল। আদি খালি গায়ে উপুর হয়ে শুয়ে আছে। সিল্কি চুল বাতাসে উড়ছে। অনু আস্তে আস্তে আদির কাছে গেল। মেঝেতে হাঁটু গেড়ে বসে আদির মুখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। মনে হচ্ছে যুগ যুগ ধরে এই মুখ দেখলেও কখনো মন ভরবে না। অনু খুব ইচ্ছে করছে আদির চুলগুলো হাত দিয়ে একটু স্পর্শ করতে। অনু আদিকে কখনো এত কাছ থেকে দেখার সুযোগ পায়নি। আজ যখন পেয়েছে সেটা কি করে হাত ছাড়া করবে। অনু কাঁপা কাঁপা হাতে আদির চুল স্পর্শ করলো। মাথায় হাত বুলিয়ে দিল। আর বলতে লাগলো, তুমি নাই বা ভালোবাসলে তাতে কি আসে, আমি তো তোমাকে ভালোবাসি। অনু যখন এসব ভাবনায় বিভোর তখন আদি পিটপিট করে তাকিয়ে থমকে গেল অনুকে দেখে। আদি ভাবতেই পারেনি অনু আদির এত কাছে আসবে কখনো। আদি নিজের ভাবনাকে দূরে ঠেলে দিয়ে অনুর হাত এক ঝটকায় সরিয়ে দিল। অনু আদির ধাক্কায় অনু ভাবনা রাজ্য থেকে বেরিয়ে আসলো। মেঝে থেকে উঠে কাঁপতে লাগলো। আদি চিৎকার করে বলল, তোর সাহস হয় কি করে আমার রুমে আসার? স্টুপিড গার্ল, তাও আমাকে আবার স্পর্শ করার অধিকার কে দিয়েছে নির্লজ্জ মেয়ে? অনু নিচের দিকে তাকিয়ে কান্না করতে লাগলো। আদি আবার চিৎকার করে বলে উঠল, ওর কেন দিচ্ছিস না? অনু কাঁপা কাঁপা গলায় বলল, ভাইয়া, বড় আম্মু তোমাকে ডাকছে বলেছেন, তাই তুই আমার কাছে আসবি। নির্লজ্জ মেয়ে, তোকে জাস্ট আমার সহ্য হয় না। তুই কেন বুঝতে পারিস না আমি তোকে সহ্য করতে পারবো না? অনু দৌড়ে চলে গেল। রুমে গিয়ে দরজা বন্ধ করে কান্নায় ভেঙে পড়ল। ভাইয়া, তুমি কেন আমার সাথে এমন করো? আমি কি করেছি? কেন আমাকে সহ্য করতে পারো না? আচ্ছা, আমাকে নিয়ে যখন এত সমস্যা, ঠিক আছে, আমি চলে যাব বহুদূরে। অনু নীরবে চোখে জল ফেলতে লাগলো। আয়শা চৌধুরী অনেক অপেক্ষা করেও যখন অনু আসলো না তখন আদির রুমের সামনে গিয়ে আদির বলা সব কথা শুনে স্তব্ধ হয়ে গেল।
আয়শা চৌধুরী ভাবতেও পারেনি যে অনুকে আদি এত ঘৃণা করে। আয়শা চৌধুরী আঁচলে মুখ গুজে দৌড়ে নিজের রুমে চলে গেল। আগন্তুক মাই ডিয়ার সুইট হার্ট, আর মাত্র কিছুদিন তারপর তোমাকে আপন করে নিব। তোমাকে আর কষ্ট দিব না। আমার ভালোবাসা দিয়ে তোমার সব কষ্ট মুছে দিব। এটা আমার নিজের দেওয়া কথা। সুইট হার্ট, খুব তাড়াতাড়ি তোমার জীবনে আসছি। কেটে গেছে সারাদিন, এর মধ্যে কেউ রুম থেকে বের হয়নি। আয়শা চৌধুরী আদির উপর রাগ করে রুমেই আছে। আর অনু ঘুমিয়ে পড়েছিল। আর আদি অনুর সামনে পড়তে চায় না, তাই রুম থেকে বের হয়নি। সন্ধ্যায় অনু উঠে ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখে ডাইনিং টেবিলে যেমন খাবার রাখা ছিল তেমনই আছে। অনু অবাক হয়ে গেল, কেউ কি খায়নি তাহলে? অনু ভাবনাকে দূরে ঠেলে দিয়ে বড় আম্মুর রুমের দিকে যেতে লাগলো। অনু রুমের সামনে এসে যা শুনল তা শুনে অনুর চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে লাগলো। অনু ওর বড় আম্মু রুমের সামনে এসে শুনে যে তার জন্য নাকি তার বাবা মা মারা গেছে কিছুক্ষণ আগে। আদির আব্বু আয়শা চৌধুরীকে জিজ্ঞেস করে, কি হলো, কান্না করছো কেন? আয়শা চৌধুরী বলল, আমার ছেলে এতটা বাজে হবে ভাবতেই অবাক লাগছে। মেয়েটাকে যে এত ঘৃণা করে আমি বুঝতেই পারিনি। আয়শা চৌধুরী কান্না করতে লাগলো। আদির আব্বু বলল, তুমি তো সব জানো। কেন আদি এমন করে? আদি ওর ছোট আম্মু আব্বুকে খুব ভালোবাসতো, তাই তাদের মারা যাওয়াটা সহ্য করতে পারে না। সেদিন যদি অনু বেড়াতে মেতে না চাইতো তাহলে হয়তো এমন হতো না। আয়শা চৌধুরী বলল, চুপ করো তুমি, বাঁচা মরা সব আল্লাহ হাতে। তিনি যা চান তাই হয়। আচ্ছা, আমি আর কিছু বললাম না, তুমি কান্না থামাও। আয়শা চৌধুরী, আচ্ছা চলো, মেয়েটাও কিছু খায়নি। আদিও এসো, ওদের ডাক দিয়ে আনি। এসো আদির আম্মু। বর্তমানে অনু সব শুনে দৌড়ে রুমে গিয়ে দরজা বন্ধ করে কান্না করতে লাগলো। আর বলতে লাগলো, সত্যি আমি কালো ছায়া। ভাইয়া ঠিক কাজ করে, একদম খারাপ ব্যবহার করে। অনু কান্না করতে করতে বলল, আর না, আমি চলে যাব সারা জীবনের জন্য তোমাদের জীবন থেকে। বড় আম্মু, বড় আব্বু, আমাকে ক্ষমা করে দিও, আমার এই কালো ছায়া আর কারো জীবন নষ্ট করতে চাই না। অনু কান্না থামিয়ে একটা কাগজে কিছু লিখে টেবিলের উপর রেখে দিল। আর প্রয়োজনীয় কাগজপত্র নিল, আর কিছু জমানো টাকা ছিল সেই টাকা আর কিছু কাপড় ব্যাগে ভরে নিল। অনু ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 11টা 1 বাজে। কখন যে এত সময় হয়ে গেছে অনু ভাবতেই পারেনি। এর মধ্যে দরজায় এসে দাঁড়ালেন বড়াব্বু আর বড় আব্বু। আয়শা চৌধুরী ডাকতে লাগলো, অনু মা, দরজা খুল, চল খাবি, চল, অনেক রাত হয়েছে। সারাদিন কিচ্ছু খাওয়া হয়নি, চল মা। অনু দরজা বন্ধ রেখেই বলল, বড় আম্মু তুমি খাবার রেডি করো, আমি 5 মিনিটে আসছি। আচ্ছা, তাড়াতাড়ি আই। আয়শা চৌধুরী চলে গেল। অনু চোখে মুখে পানি ছিটিয়ে নিচে নেমে গেল। আয়শা চৌধুরী আদির রুমে এসে দেখে দরজা খোলা, তাই ডাক না দিয়ে ভিতরে প্রবেশ করে দেখে আদি নেই রুমে। আয়শা চৌধুরী চিন্তায় পড়ে গেল, ছেলেটা গেল কোথায় এত রাতে? আদি তো কখনো এত রাতে বাইরে যায় না। আয়শা চৌধুরী দৌড়ে রুমে এসে আদির ফোনে কল দিল, রিং হচ্ছে কিন্তু আদি ফোন ধরছে না। আয়শা চৌধুরী ফোন হাতে নিয়ে দৌড়ে ড্রয়িং রুমে এসে আদির আব্বুকে বলল, শুনছো, আদির আব্বু, আদি রুমে নেই। আদি তো কখনো এত রাতে বাইরে যায় না। আরে আদির আম্মু, চিন্তা কইরো না, হয়তো হাঁটতে বের হয়েছে। আয়শা চৌধুরীকে বোঝ দিতে কথাগুলো বলল, তার নিজেরও চিন্তা হচ্ছে ও হবে হয়তো। অনু নিচে এসে দেখে আয়শা চৌধুরী চিন্তা মুখে বসে আছে। অনু জিজ্ঞেস করলো, কি হয়েছে বড় আম্মু, কোন সমস্যা? নারে মা, আসলে আদি এখনো বাড়িতে ফিরেনি, তাই একটু চিন্তা হচ্ছে। অনু শুনে চিন্তায় পড়ে গেল, ভাইয়া গেলটা কোথায়? হঠাৎ আদির কথাগুলো মনে পড়ায় নিজেকে সামলিয়ে নিল। আয়শা চৌধুরী, আইমা, খাবার খেয়ে নিব। অনু কথা না বাড়িয়ে খেয়ে রুমে চলে গেল। অনু যাওয়ার 5 মিনিট পরে কলিং বেল বেজে উঠল। আয়শা চৌধুরী দৌড়ে গেল। দরজা খুলে দেখে চমকে গেল, আদি দেওয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে ডিং করেছে। আদি পড়ে যেতে লাগলো। আয়শা চৌধুরী আদিকে ধরে ফেললো, আদিকে রুমে নিয়ে গিয়ে শুয়ে দিল।
আদিবাজে বকবক করতাছে, হঠাৎ একটা কথায় আয়শা চৌধুরী চমকে উঠল। আদি বলতাছে, অনু, আমি তোকে খুব ভালোবাসি, কিন্তু তোকে সেই ভুলের জন্য আপন করে নিতে পারছি না। তোকে কষ্ট দিলে তোর চেয়ে ব্যথা আমি বেশি পাই। আয়শা চৌধুরীর চোখ খুশিতে চিকচিক করতে লাগলো। যাক, এদের 4 হাত এক করে দিতে পারলে শান্তিতে মরতে পারবো। অনু রুমে এসে কান্না করতে লাগলো, ভাইয়া, আমি চলে যাচ্ছি সারা জীবনের জন্য। বড় আম্মু, ক্ষমা করে দিও আমাকে। অনু নিজের রুমটা ভালো করে একবার চোখ বুলিয়ে নিল। এই রুমে কত স্মৃতি। ভাবতেই অনুর চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সব মায়া ত্যাগ করে অনু ব্যাগ হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। সিঁড়ি দিয়ে নামার সময় হঠাৎ কারো কথায় চমকে উঠল। আয়শা চৌধুরী রুমে যাওয়ার জন্য পা বাড়াতেই দেখে অনু ব্যাগ নিয়ে চুপি চুপি কোথাও যাচ্ছে। আয়শা চৌধুরীর আর বুঝতে বাকি রইল না অনু কোথায় যাচ্ছে। তাই বলে উঠল, বাহিমাকে রেখে চলে যাচ্ছ ভালো, তবে আমি মারা গেছি যদি শুনো তাহলে একবার দেখতে এসো। এবার যাও। বুকে পাথর চেপে কথাগুলো বলল। অনু আয়শা চৌধুরীর কথা শুনে স্তব্ধ হয়ে গেল, কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। আয়শা চৌধুরী আবার বলে উঠলেন, কি হলো, দাঁড়িয়ে আছো কেন? যাও, কোথায় যাচ্ছিলে, যাও, চলে যাও। অনু দৌড়ে এসে আয়শা চৌধুরীকে জড়িয়ে ধরে কান্না করে দিল। বলল, আমি আর কখনো তোমাকে ছেড়ে যাব না, প্রমিজ। যত কষ্ট হোক আমি তোমার কাছে থাকবো। আয়শা চৌধুরী অনুকে বুকে জড়িয়ে ধরে আদরে স্বরে বলল, আমার লক্ষ্মী মা, কখনো আমাকে ছেড়ে যাস না। আচ্ছা, অনেক রাত হয়েছে, যে এবার ঘুমিয়ে পড়। ওকে, তুমি যাও, ঘুমিয়ে পড়ো। আচ্ছা। তারপর যে যার রুমে চলে আসলো। অনু রুমে এসে দরজা বন্ধ করে শুয়ে রইল। কিছুক্ষণের মধ্যে তলিয়ে গেল ঘুমের রাজ্যে। সকালের মিষ্টি রোদ চোখে পড়ায় ঘুম ভেঙে গেল অনুর। উঠে ফ্রেশ হয়ে নিচে গিয়ে স্তব্ধ হয়ে গেল। অনুর মুখের ভাষা হারিয়ে গেল। কি করবে বুঝতে পারছে না। সকালের মিষ্টি রোদ চোখে পড়ায় ঘুম ভেঙে গেল। আদির পিটপিট করে তাকালো, মারাটা খুব ভারী ভারী লাগছে। প্রচন্ড মাথা ব্যথা। দেওয়ালে টাঙানো ঘড়ির দিকে তাকিয়ে দেখে 8টা 12 বাজে। উঠে ফ্রেশ হয়ে নিচে চলে গেল কফি খেতে। নিচে গিয়ে যা শুনল। শোনার পর আদি চিৎকার করে বলল, কখনো না, আমি মানি না এসব। আদি চিৎকার করে বলল, কখনো না, আমি মানি না। কিছুক্ষণ আগে আদি নিচ গিয়ে দেখে সারা বাড়ি খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর আদির আব্বু আম্মু আলোচনা করছে বিয়ের বিষয়ে। আয়শা চৌধুরী আদির আব্বুকে বলল, আচ্ছা, আদির আব্বু, আদি কি রাজি হবে অনুকে বিয়ে করতে? আমরা কি ভুল কিছু করছি? আদির আব্বু বলল, আজ হয়তো মানবে না, কিন্তু একদিন ঠিক মেনে নিবে, আমার বিশ্বাস। তখনই আদি সিঁড়ি দিয়ে নেমে বলে, মা, আমি এই বিয়েটা করতে পারবো না, সরি। আয়শা চৌধুরী আদির কথা শুনে চমকে পিছনে তাকায়। আদিকে দেখে এগিয়ে এসে বলে, বাবা, সমস্যা কি? অনু তো ভালো মেয়ে, তোমাকে অনেক সুখে রাখবে। আয়শা চৌধুরীকে আর কিছু বলতে না দিয়ে আদি চিৎকার করে বলল, আমি এই বিয়ে করব না। তোমার যা করার করতে পারো। অনু নিচে এসে আদির সব কথা শুনে আর নীরবে চোখে জল ফেলতে লাগলো। এছাড়া যে তার আর কিছু করার নেই। আয়শা চৌধুরী ছেলের কথা শুনে স্তব্ধ হয়ে গেল। সে ভাবতেও পারেনি তার ছেলে সবার সামনে এই ব্যবহার করবে। আয়শা চৌধুরী সবার সামনে অপমানিত হয়ে নিচের দিকে তাকিয়ে রইল। আদির আব্বু সহ্য করতে না পেরে আদির কাছে গিয়ে আদির কালে চর বসিয়ে দিল আর বলল, ছি আদি, এই শিক্ষা দিয়েছি তোমাকে আমরা। মায়ের সাথে কিভাবে কথা বলতে হয় তাও শিখতে পারোনি। সবার সামনে তোমার আম্মুর মাথা নত করে কি তুমি খুব খুশি হলে? ওকে ফাইন, তোমার যা ইচ্ছে তাই করো, তোমার লাইফ যা ইচ্ছে করো। আমি এবং তোমার আম্মু আর কিছু বলবো না। প্লিজ আদির আব্বু, চুপ করো, বুঝতে পারিনি। আমি কিছু মনে করিনি। আয়শা, তুমি চুপ করো, আমরা কি আমাদের ছেলেকে এই শিক্ষা দিয়েছি? আদি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। ও ভাবতেও পারেনি তার আব্বু তাকে চর মারবে। আদি দৌড়ে গিয়ে আয়শা চৌধুরীকে জড়িয়ে ধরে কান্না করে বলল, প্লিজ আম্মু, আমাকে ক্ষমা করে দাও। তুমি যা বলবে তাই হবে মা, তুমি তো জানো কেন আমি অনুর সাথে এমন করি।
আয়শা চৌধুরী আদিকে বুকে টেনে নিল আর বলল, আমার সোনা ছেলে, আমি জানি তো আমার ছেলে বেস্ট ছেলে। অনু এতক্ষণ নীরব দর্শক ছিল, এবার আর চুপ থাকতে পারল না। বড় আম্মু, আমি বিয়ে করতে। আর কিছু বলার আগেই আয়শা চৌধুরী থামিয়ে দিয়ে বলল, অনুমা, বড় আম্মুর উপরে ভরসা আছে তো? অনু মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। তাহলে কোন কথা হবে না? মাইশা, যাও অনুকে সাজিয়ে নিয়ে এসো। মাইশা, আছি খালামণি। মাইশা অনুকে নিয়ে রুমে চলে গেল। মাইশা হলো আদির খালাতো বোন। আয়শা চৌধুরী সাব্বিরকে বলল, সাব্বির, যাও তোমার বেস্ট ফ্রেন্ডকে নিজের হাতে রেডি করে নিয়ে এসো। সাব্বির, ওকে আন্টি। সাব্বির আদির কাছে গিয়ে বলল, চল শালা, তোকে রেডি করে নিয়ে আসি। আদি সাব্বিরের দিকে রেগে তাকালো, কিন্তু সাব্বির দাঁত কেলিয়ে হেসে আদিকে নিয়ে রুমে চলে গেল। আদির আব্বু সোফায় বসে বলল, যাক, ঘরোয়া ভাবে বিয়েটা ভালোভাবে সম্পূর্ণ হলে বাঁচি। হুম, ঠিক বলছেন ভাইজান, কিন্তু আদি কি মেনে নিবে অনুকে? আদির খালামুনি কথাটা বলল। আয়শা চৌধুরী বলল, আরে আপা, চিন্তা করো না, আমি চিনি আমার ছেলেকে, ও অনুকে অনেক ভালোবাসে, কিন্তু একটু ভুল বোঝাবুঝির জন্য স্বীকার করছে না। বিয়েটা হয়ে গেলে আমি সব ঠিক করে দিব ইনশাল্লাহ। মাইশা অনুকে নিয়ে রুমে আসলো, অনুকে ড্রেসিং টেবিলের সামনে বসালো। অনু নীরব দর্শকের মতো শুধু দেখছে, এছাড়া যে কিছু করার নেই। মাইশা অনুকে সুন্দর করে শাড়ি পরিয়ে দিল। ঠোঁটে লাল লিপস্টিক, চোখে মোটা আইলাইনার, মোটা কাজল, চুপ খোপা করে বেলি ফুলের মালা গেঁথে দিল। অনুকে এই সাধারণ সাজে অপরূপা সুন্দরী লাগছে। মাইশা অনু বলল, মাশাআল্লাহ অনু, তোমাকে অনেক সুন্দর লাগছে। ভাইয়া আজ পাগল হয়ে যাবে তোমাকে দেখে। অনু শুধু মুচকি হাসল, তারপর আয়নায় নিজেকে দেখতে লাগলো। মনে মনে বলল, ভালো লাগছে, কিন্তু যার জন্য এত সাজ, সে কি ফিরে তাকাবে আমার দিকে? অনুর মনটা খারাপ হয়ে গেল। মাইশা অনুকে ধাক্কা দিয়ে বলল, এত কি ভাবো হুম ভাইয়ার কথা, তাই না? এত ভাবতে হবে না, আজ থেকে ভাইয়া শুধু তোমার। অনু মুচকি হাসল শুধু। মাইশা অনুকে নিয়ে নিচে নেমে গেল। সাব্বির আদিকে বলল, যা শালা, রেডি হয়ে আই। আদি ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর বের হয়ে আসলো, পরনে গোল্ডেন রঙের শেরওয়ানি। আদি আয়নার সামনে দাঁড়িয়ে চুলে জেল দিয়ে ঠিক হাত করে নিল। সাব্বির আদিকে ধাক্কা দিয়ে বলল, শালা, বিয়ে করবি না বলে মাথা খেলি, আর এখন এত গায়েল করার লোক নেওয়া কি আছে? বিয়ে তো একবার করব, একটু না গায়েল হলে চলবে। প্রিয়সীকে আপন করে নিব, একটু তো স্মার্ট হতেই হবে। তারপর আদি আর সাব্বির নিচে চলে গেল। আয়শা চৌধুরী আদিকে দেখে বলল, মাশাআল্লাহ, আমার ছেলেটাকে অনেক সুন্দর লাগছে। আদির মাথায় হাত বুলিয়ে আদর করে বলল। আদি মুচকি হেসে সোফায় গিয়ে বসল। মাইশা অনুকে নিয়ে নিচে নেমে এলো। নুপুরের ঝুমুর ঝুমুর শব্দে সবাই সিঁড়ির দিকে তাকালো। আদি সিঁড়ির দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে গেল। পরনে গোল্ডেন রঙের শাড়ি, ঠোঁটে লাল লিপস্টিক, চোখে মোটা আইলাইনার, কাজল, যাকে বলে এক কথায় অপূর্ব সৌন্দর্যের অধিকারী। আর বীর বীর করে বলতে লাগলো, প্রিয়সী, আমাকে ঘায়েল করার জন্য এত আয়োজন, আমাকে পাগল করে সামলাতে পারবে তো? অনু আর চোখে আদির দিকে তাকালো। অনু যেন থমকে গেল। আদিকে প্রথম শেরওয়ানি পরনে দেখলো, অনুর হার্টবিট টিপ টিপ করতেছে। এ যেন নতুন অনুভূতি। অনু চোখের দৃষ্টি অন্যদিকে ফেরালো, আবার আর চোখে তাকালো, কিন্তু এইবার আদির সাথে চোখাচোখি হয়ে গেল। অনু লজ্জা পেয়ে চোখ নামিয়ে নিল, কিন্তু আদি কিভাবে তাকিয়ে রইল। তাই দেখে সাব্বির ধাক্কা দিয়ে বলল, শালা, বিয়ে করবি না? আবার চোখ সরাতে পারছিস না? আমার বউকে আমি দেখবো তোর কি? শালা, আমার অনেক কিছু। অনু, আমার বোন বিয়ে করার পর তাকিয়ে থাকবি। এর মধ্যে আয়শা চৌধুরী অনুকে বুকে জড়িয়ে ধরে বলল, আমার মাটাকে অনেক সুন্দর লাগছে, একদম পরীর মতো। অনু মুচকি হেসে আয়শা চৌধুরীকে জড়িয়ে ধরল। আয়শা চৌধুরী অনুকে আদির পাশে বসিয়ে দিল। অনু আর চোখে আদির দিকে তাকালো। আদিও অনুর দিকে তাকিয়ে আছে।
দুইজনের চোখাচোখি হয়ে গেল। অনু লজ্জা পেয়ে চোখ নামিয়ে নিল। আদি মুচকি হাসল। দেখতে দেখতে সেই অপেক্ষার পালা শেষ হলো। এখন রাত 9টা বাজে। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করলো। সব নিয়ম মেনে বিয়ে সম্পূর্ণ হলো। অনু আদি সবাইকে সালাম করলো। আয়েশা চৌধুরী বলল, সুখী হও তোমরা। আলিয়া চৌধুরী অনুকে বুকে টেনে নিল। বলল, সারা জীবন সুখে সংসার করো। আদির আব্বু আদিকে জড়িয়ে ধরে বলল, সরি বাবা, জ্বরটা খুব জোরে লেগেছে। আদি মুচকি হেসে জড়িয়ে ধরে বলল, না আব্বু, আমার কোন কষ্ট নেই। আয়েশা চৌধুরী মাইশাকে বলল, মাইশা যাও, অনুকে আদির রুমে নিয়ে যাও। ওকে খালামুনি। তারপর অনুকে আদির রুমে নিয়ে গেল। বিছানায় বসিয়ে দিল। তারপর বলল, অনু ভাইয়া অনেক রাগী, তুমি তো জানো, প্লিজ মানিয়ে নিও। অনু মুচকি হেসে মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। মাইশা মুচকি হেসে দরজা বন্ধ করে চলে গেল। আদি ছাদে গিয়ে বসল। তার সাথে সাব্বির, পল্লব, রিয়াজ সব কাজিনরা মিলে আড্ডা দিতে শুরু করলো। রাত 12টা। রিয়াজ বলে উঠল, কি ভাই, আজ কি রুমে যাবে না? মেঘি হেসে বলল। রিয়াজের কথা শুনে হাসির রোল পড়ে গেল। আদি উঠে দাঁড়িয়ে বলল, ওকে আমি চললাম, তোরা থাক। সাব্বির আদির কাঁধে হাত রেখে বলল, প্লিজ ভাই, বিয়েটা মেনে নি, সব ভুলে নতুন করে জীবনটা গুছিয়ে নি। আদি কিছুক্ষণ চুপ থেকে সিঁড়ি দিয়ে নেমে গেল। সাব্বির দীর্ঘশ্বাস ফেলে আড্ডায় মেতে উঠল। আদি রুমের সামনে এসে ভ্রু কুচকালো মাইশার দিকে তাকিয়ে। আদি দেখল মাইশা দরজায় তালা ঝুলিয়ে চেয়ারে বসে আছে। মাইশা আদির ভ্রু কুচকানো দেখে বলল, ভাইয়া টাকা ছাড়া ভিতরে যেতে পারবে না। আদি বিরক্ত হলো, কিন্তু প্রকাশ করল না। বলল, কত টাকা লাগবে? মাইশা হেসে বলল, মাত্র 10,000। আদি কথা না বাড়িয়ে পকেট থেকে 15,000-এর একটা ভান্ডিল বের করে মাইশার হাতে দিল। মাইশা হা করে আদির মুখের দিকে তাকিয়ে রইল। তা দেখে আদি বলল, কি হলো আবার? টাকা পেয়েছিস, যা ভাগ এখন। মাইশা বিনা বাক্যে চাবি দিয়ে চলে যাওয়ার সময় বলল, বিয়ে করবে না বলে মাথা খেলে, আর এখন বউয়ের কাছে যাওয়ার জন্য লাফাচ্ছ। আদি মাইশার দিকে তেড়ে যেতে যেতে বলল, তারা তুই। মাইশাকে আর পাইকে বউ দৌড় দিয়ে পালিয়ে গেল। অনুফুল সজ্জিত বিছানায় বসে আছে। অনু সারা রুম দেখতে লাগলো। সারা রুম ফুল দিয়ে সাজানো হয়েছে। ফুলের গন্ধ ছড়িয়ে পড়েছে সারা রুমে। অনু ভাবতে লাগলো, ভাইয়া কি আমাকে মেনে নিবে? আমাকে কি আপন করে নিবে? দরজা খোলার শব্দে ভাবনার রাজ্য থেকে বেরিয়ে আসলো। আদি দরজা খুলে অনুর দিকে এক নজর অনুর দিকে তাকিয়ে ওয়াশরুমে চলে গেল। অনু অজানা অনুভূতির সাথে পরিচিত হচ্ছে। অনুর হার্টবিট টিপ টিপ করতে লাগলো। ভয় সিটিয়ে বসে রইল। আদি ফ্রেশ হয়ে এসে দেখে অনু আগের জায়গায় বসে আছে। আদির রাগ হলো, কিন্তু প্রকাশ করলো না। অনু আস্তে করে নেমে এসে আদিকে সালাম করতে যাবে, সেই মুহূর্তে আদি সরে গিয়ে বলল, আর ডং করতে হবে না। কেন আমাকে বিয়ে করলি বল, তুই না করতে পারলি না? অনু বলল, ভাইয়া প্লিজ আমার কথাটা শোনো। আমি না করছি। অনুকে আর কিছু বলতে না দিয়ে বলল, চুপ, কোন কথা না? আমি এখন ঘুমাবো, কোন সমস্যা করবি না? আমতা আমতা করে বলল, আমি কোথায় ঘুমাবো? আদি এবার দীর্ঘশ্বাস ফেলে বলল, অনু শোন, আমি অনেক মুভি সিনেমা দেখেছি, অনেক গল্প ও উপন্যাসের বই পড়েছি। তাই আমি জানি তুই কি ভাবছিস। আমার ধারণা তুইও মুভি, সিনেমা, উপন্যাসের বই পড়িস। সেই মোতাবেক আমার ধারণা যদি মিথ্যা না হয়, তুই চাইছিল ফ্লোরে কেউ ঘুমাবে, নয়তো সোফায়। তাহলে আমি দুঃখিত, আমি এর কোনোটাই পারবো না। এতটুকু সোফায় যেমন ঘুমাতে পারবো না, তেমনি ফ্লোরে ঘুমানোর অভ্যেস নেই আমার। দুঃখিত এই জন্য যে আমি কোন স্যাক্রিফাইস করতে পারবো না। খাটটা যথেষ্ট বড় আছে, 4 জন অনায়াসে শোয়া যাবে। তাই ইচ্ছে হলে বিছানায় শুয়ে পড়তাও তোর ইচ্ছে। এতটুকু বিশ্বাস রাখো, ঘুমের মধ্যে কারো গায়ে হাত পা দেওয়ার স্বভাব নেই। মনের কথাগুলো আদি বুঝে ফেলছে দেখে অনু লজ্জায় চোখ তুলে তাকাতে পারছে না। কিন্তু অনু ভাবতে লাগলো, এক বিছানায় কিভাবে ঘুমাবে। অনু আদিকে বলল, আপনি অনেক রেগে আছেন তাই না?
আমি সত্যি দুঃখিত। আদি কিছু না বলে চুপচাপ শুয়ে পড়ল। অনু কিছুক্ষণ ভেবে আদির পাশে শুয়ে ঘুমিয়ে পড়ল। হঠাৎ অনু মাঝরাতে অনুভব করলো কেউ তার দিকে তাকিয়ে আছে। অনুর ঘুম হালকা হয়ে গেল। অনু পিটপিট করে তাকিয়ে যা দেখতে পেল, অনু চিৎকার করে উঠল, আহ! অনু পিটপিট করে তাকিয়ে অনু ভয় সিটিয়ে গেল। অনু দেখে যে একটা কালো বিড়াল বসে আছে টেবিলের উপর। অনু বিড়ালটা দেখে ভয় পেয়ে গেল। বিড়ালটা লাফ দিয়ে নেমে চলে গেল। কিন্তু অনু খুব ভয় পাচ্ছে। তাই আদির পাশে শুয়ে চুপটি করে আদির বুকের সাথে লেপ্টে রইল। অনু ঘুমের ভাব ভাব হলে আদি মুচকি হেসে অনুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। অনু বুঝতে পারল না আদির হাসির কারণ। সকালের মিষ্টি রোদ চোখে পড়ায় ঘুম ভেঙে গেল অনুর। আস্তে করে উঠতে যাবে কিন্তু বাঁধল আরেক বিপত্তি। আদি আশ্রে পিছড়ে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। অনু আদির মুখের দিকে তাকালো, কি মায়াবী লাগছে। অনু মনে মনে বলল, ভাইয়া, তোমাকে পেয়েও পেলাম না। তোমাকে আপন করে পাওয়া হবে কিনা জানি না। হয়তো তুমি আমার কল্পনায় থেকে যাবে। আমাকে ভালোবাসলে খুব কি ক্ষতি হবে। অনু আদির লেপ্টে যাওয়া চুলগুলো সরিয়ে দিল। মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজেকে আদির কাছ থেকে আস্তে করে উঠে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে উজু করে এসে দেওয়ালে টাঙানো দেয়াল ঘড়িটা যেই দিকে সেদিকে এগিয়ে যায়। মুখটা কাছে নিয়ে সময় দেখার চেষ্টা করে। না, সময় আছে এখনো। অনু চটজলদি নামাজে দাঁড়ায়, আবার এক মনে ভাবে আদিকে ডাকবে নামাজ আদায় করার জন্য। কিন্তু আদি ঘুমে বিভোর। অনু ভাবল যদি রেগে যায়। তাই সে সময় থাকতে নিজের নামাজটুকু আদায় করে নিল। খুব সন্তর্পণে বারান্দার দরজা খুলে। বৃষ্টির পানিতে ফ্লোর একদম টুইটুম্বুর। গ্রিলে লেগে আছে এখনো বৃষ্টির ফোঁটা। রাতে মনে হয় বৃষ্টি হয়েছে। অনু বারান্দায় এক কোণে তাকিয়ে দেখে অপরাজিতা ফুলের গাছ। অনুর খুশি দেখে কে তার পছন্দের ফুলের গাছ এটা। অনু এগিয়ে গিয়ে অপরাজিতা ফুলকে ছুঁয়ে দিল। মনটা ভালো হয়ে গেল। অনু আকাশের দিকে তাকায়। মন খারাপ হলে এই আকাশের দিকে তাকিয়ে সব দুঃখ কষ্টের কথা বলতো। কত অভিযোগ করত, কত কান্না। নিজের সব দুঃখ কষ্ট আকাশের পানে তাকিয়ে আল্লাহকে বলতো। এতে বিশেষ উপকারিতা কি জানে না, মন যে ভালো হয় এর সাক্ষী সে নিজেই। ঘরের দরজায় করাঘাতের শব্দ হচ্ছে। সঙ্গে অস্পষ্টভাবে কারো গলার স্বর শুনতে পাচ্ছে। অনু দ্রুত পায়ে এগিয়ে যায় দরজা খোলার জন্য। বাইরে মাইশা দাঁড়িয়ে আছে। অনুকে দেখেই মিষ্টি করে হেসে বলল, শুভ সকাল। অনু ম্লান হেসে বলল, শুভ সকাল। ফ্রেশ হয়েছ? হ্যাঁ। ও আচ্ছা, এই নেও, এই শাড়িটা খালামুনি পরতে বলল। আচ্ছা দেও। ওকে, তাহলে তুমি রেডি হয়ে নিচে এসো। আমি চললাম। আচ্ছা। অনু দরজা বন্ধ করে এসে শাড়ি পরা শুরু করলো। যতবার কুচি দিচ্ছে ততবার এলোমেলো হয়ে যাচ্ছে। অনুরাগে দুঃখে কান্না করা অবস্থা। যেটা পড়তে পারিস না সেটা পড়তে যাস কেন? হঠাৎ আদির কণ্ঠ শুনে অনু চমকে উঠল। মনেই ছিল না এটা তার একার রুম না। অনু কোন মতে শাড়িটা ভালো করে পেঁচিয়ে নিল। তারপর আস্তে করে পিছনে তাকিয়ে দেখে আদি ওর দিকেই তাকিয়ে আছে। অনুর যেন হার্টবিট দ্রুত লাফাচ্ছে। এত সাজার কে আছে? আর যেটা পারবি না সেটা করতে কেন যাস? আসলে ভাইয়া বড় আম্মু পড়তে বলেছে। আচ্ছা, বুঝলাম। আরে আস্তে করে উঠে অনুর কাছে গিয়ে দাঁড়ালো। অনু যেন থমকে গেল। একটানে শাড়িটা খুলে সুন্দর করে কুচি ঠিক করে পরিয়ে দিতে লাগলো। অনু যেন সদ্য হয়ে গেল, হিতাহিত জ্ঞান হারানোর মতো অবস্থা। অনু পাথর হয়ে ফ্লোরে দাঁড়িয়ে রইল। আদি খুব যত্ন করে শাড়ি পরিয়ে দিল। অনু অবাক হয়ে দাঁড়িয়ে রইল। আদি শাড়ি পরিয়ে দেওয়ার সময় এক চুল পরিমাণ অনুর শরীরে স্পর্শ করেনি। আদি কিছুক্ষণ অনুর দিকে তাকিয়ে রইল। অনু আদিকে প্রশ্ন করে উঠল, কি দেখো ভাইয়া? আর তুমি শাড়ি পরানো কোথায় শিখলে? এত প্রশ্ন একসাথে করলে কোনটা রেখে কোনোটার উত্তর দিব? প্রথমত আমি কি দেখি সেটা তোর বুঝতে হবে না।
আর কোথায় বাঁকা হেসে, অনেক মেয়েকে পড়িয়ে দিয়েছি তো তাই এখন পড়াতে পারি। অনু চোখ বড় বড় করে অবাক হয়ে তাকিয়ে রইল। আদির মুখ পানে প্রশ্ন ছুড়ে দিল, তুমি আরো অনেক মেয়েকে শাড়ি পরিয়ে দিয়েছো? হ্যাঁ, আমি অনেক মেয়েকে শাড়ি পরিয়ে দিয়েছি, তোর কোনো সমস্যা? অনু হঠাৎ চিৎকার দিয়ে কান্না করতে লাগলো। ও আল্লাহ গো, এখন আমার কি হবে গো? আমার জামাই বলে অন্য মেয়েকে শাড়ি পরিয়ে দিছে গো আল্লাহ। ও বড় আম্মু গো, তাড়াতাড়ি আসো গো। অনু ফ্লোরে বসে হাত পা সরিয়ে ছিটিয়ে কান্না করতে লাগলো। অনুর হঠাৎ এমন আচরণে আদি বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। কি বলবে কি করবে বুঝতে পারছে না। অনু আরো বলতে লাগলো, ও আল্লাহ, না জানি আরো কি করে গো, এখন আমার কি হবে? হঠাৎ আদির মাথায় শয়তানি বুদ্ধি এলো। আদি অনুকে জ্বালাতে বলল, আমি শুধু অনেক মেয়েকে শাড়ি না, অনেক মেয়েকে স্পর্শ করেছি। বলেই দাঁত কেলিয়ে হাসতে লাগলো। হা হা হা। অনু এবার আর কান্না করলো না, উঠে এসে আদির হাতে কামড় বসিয়ে দিয়ে বলল, কি বললে তুমি অনেক মেয়েকে স্পর্শ করছো? রাগে অনুর শরীর কেঁপে কেঁপে উঠছে। অনু আদিকে কিছু বলতে না দিয়ে আবার হাতে কামড় বসিয়ে দিল। হঠাৎ আক্রমণে আদি থমকে গেল। অনু যে এমন করবে আদি কখনো ভাবতেই পারেনি। আদি কিছু বলতে যাবে, তার আগেই অনু আদির ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। অনুর প্রত্যেকটা কাজে আদি সদ্য হয়ে দাঁড়িয়ে রইল। অনু আদির ঠোঁটে নিজের রাগ ঝাড়ছে। ঠোঁটে তীব্র থেকে তীব্রতর ব্যথা অনুভবে হুঁশ ফিরল। আদি সহ্য করতে না পেরে অনুকে দেওয়ালের সাথে চেপে ধরে নিজেও তাল মিলাল। দরজায় করাঘাতের শব্দে দুইজনের হুঁশ ফিরল। অনু আদির থেকে দূরে সরে এসে হাঁপাতে লাগলো। আদি বাঁকা হেসে দরজা খুলে দিল। দরজা খুলে দেখে মাইশা দাঁত কেলিয়ে হেসে দাঁড়িয়ে আছে। আদি প্রশ্ন করল, কি চাই আমার রুমে? তোমার রুমে না, আমার কিউট ভাবিকে চাই, শরত সরো। মাইশা আদিকে পাশ কাটিয়ে রুমে চলে আসলো। অনু নিজের একবার আয়নায় দেখে নিল না, সব ঠিকঠাক। ভাবি কোথায়, তুমি হলো তোমার? অনু মাইশার সামনে এসে বলল, এই তো আমি, চলো নিচে যাই। মাইশা অনুকে দেখে মুচকি হেসে বলল, ভাবি তোমাকে অনেক সুন্দর লাগছে, কিন্তু একটু সাজলে ভালো হতো। আচ্ছা ওয়েট। মাইশা অনুকে আয়নার সামনে বসিয়ে দিল। তারপর চোখে মোটা আইলাইনার, কাজল, ঠোঁটে লাল লিপস্টিক দিয়ে দিল। ইস ভাবি, তোমাকে যা লাগছে, আমি তো নিজেই প্রেমে পড়ে গেলাম। ইস কি বলো, আমার তো লজ্জাকে। মাইশা সুর টেনে বলল, ও হে, লজ্জা পাও? অনু মুচকি হাসল। আদি এতক্ষণ নীরব দর্শকের মতো ওদের কাজকর্ম দেখল। তারপর মাইশাকে বলল, মাইশা তুই যে, আমি আর অনু আসছি। কেন কেন, আমি যাব না, আমি ভাবিকে নিয়েই যাব। হুম, তুই যাবি নাকি? আর কিছু বলার আগেই মাইশা বলল, বিয়ে করবে না, এখন বউয়ের আঁচল ধরে ঘুরছে। তোকে তো। মাইশাকে আর পাইকে দৌড়ে পালিয়ে গেল। অনু এতক্ষণ ওদের দেখে মুচকি মুচকি হাসতেছিল। আদি অনুর কাছে এসে অনুকে দেওয়ালের সাথে চেপে ধরল। হঠাৎ আকস্মিক ঘটনায় অনু চমকে উঠল। আদির গলা জড়িয়ে ধরল। এত সেজেছিস কেন? এত সাজার কে আছে? ছেলেদের নিজের লেখাতে চাস তুই, কর সুন্দর। অনু তুতলাতে বলল, আসলে ভাইয়া। অনুকে আর কিছু বলতে না দিয়ে আদি বলল, আমি যেন কোনো ছেলেদের সাথে ঘেঁষাঘেঁষি করতে না দেখি, ক্লিয়ার? অনু মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। তারপর অনুকে কিছু বলতে না দিয়ে অনুর হাত নিজের হাত আবদ্ধ করে অনুকে নিয়ে নিচে নেমে এলো। আদি আর অনু রেডি হয়ে নিচে নেমে এলো। আয়শা চৌধুরী দুইজনকে একসাথে আসতে দেখে মুচকি হেসে আল্লাহ কাছে শুকরিয়া আদায় করলো। হে আল্লাহ, তোমার অনেক রহমত। আল্লাহ ওদের এইভাবে সারা জীবন একসাথে রেখো। অনু এসে আয়শা চৌধুরীকে সালাম দিল, আসসালামু আলাইকুম বড় আম্মু। আয়শা চৌধুরী জবাব দিল, ওয়ালাইকুমুস সালাম। আমার মেয়েটা অনেক বড় হয়ে গেছে। আদি গিয়ে সোফায় বসলো। মাইশা সোফায় বসে টিভি দেখছে, কার্টুন দেখছে আর হাসতাছে। আদি আয়শা চৌধুরীকে জিজ্ঞেস করলো, আম্মু আব্বু কোথায়? তিথি অফিসে চলে গেছে, বলল ইম্পর্টেন্ট মিটিং আছে।
ও আচ্ছা, তাহলে নাস্তা দেও তাড়াতাড়ি, খুব খিদে পেয়েছে। আয় তোরা, একটু পরে সব আত্মীয় স্বজন চলে আসবে, তোর আব্বু দুপুরের দিকে পার্টি রাখছে, সন্ধ্যায় মিটিং আছে তাই। ও আচ্ছা। আয়শা চৌধুরী টেবিলে নাস্তা রেডি করছে। অনু গিয়ে মাইশার সাথে কার্টুন দেখতে লাগলো আর হা 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 করে হাসতে লাগলো। আরে এক দৃষ্টিতে অনুর দিকে তাকিয়ে মনে মনে বলল, প্রিয়সী, অনেক কষ্ট দিয়েছি তোমাকে, আর না এবার সময় এসেছে নিজের করে নেওয়া। তুমি শুধু আমার। এতদিন ভুল বুঝে দূরে সরিয়ে রাখছি, কিন্তু আর না বেবি, রেডি থাকো আদি চৌধুরীর রোমান্টিক অত্যাচার সহ্য করার জন্য। আয়শা চৌধুরী এসো, সবাই নাস্তা রেডি। আদি এসো। অনু, মাইশা চলে এসো। আদি এসে টেবিলে বসলো। দেখে চিকেন ফ্রাই, চিকেন বিরিয়ানি রান্না করা হয়েছে। ওয়াও আম্মু, আমার ফেভারিট সব রান্না। দেও দেও তাড়াতাড়ি দেও, খিদে তো বেড়ে গেল। আয়শা চৌধুরী মুচকি হেসে আদিকে খাবার পরিবেশন করে দিল। মাইশা চিকেন ফ্রাই এর কথা শুনে দৌড়ে চলে এলো। অনু টিভি অফ করে আসতেছে, এর মধ্যে কলিং বেল বেজে উঠল। টুং টুং টুং। আয়শা চৌধুরী, অনু, মা দেখ তোকে আসল। ওকে বড় আম্মু। অনু চলে গেল দরজা খুলতে। দরজা খুলে দেখে অলি আর অনিক দাঁড়িয়ে আছে, অনুর কলেজ ফ্রেন্ড। অলি দৌড়ে এসে অনুকে জড়িয়ে ধরল। কেমন আছিস দোস্ত? আলহামদুলিল্লাহ ভালো, জান, তুই কেমন আছিস? অলি অনুকে ছেড়ে দিয়ে বলল, কতদিন হলো তোর কোনো খোঁজ নেই। তাই বাধ্য হয়ে আন্টিকে ফোন দিলাম। আন্টি বলল তোর আর আদি ভাইয়ার বিয়ে হয়েছে। অনি বলল, আমি কি চলে যাব? কেউ আমাকে দেখেই না। মন খারাপের অভিনয় করে। অনু অলিকে ছেড়ে অনিকের সামনে গেল। কেমন আছিস দোস্ত? অনিক অনুকে জড়িয়ে ধরে বলল, আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস? আদি এতক্ষণ ওদের কাজকর্ম দেখছিল। আদি ভ্রু কুচকে অনিকের দিকে তাকালো আর একবার অনুর দিকে। অনিক জড়িয়ে ধরেছে, তা আদির সহ্য হচ্ছে না। রাগে চোখ লাল হয়ে গেল। মনে মনে বলল, অনু, তোর খবর আছে, তোকে বলছিলাম অন্য ছেলেদের সাথে ঘেঁষাঘেঁষি করবি না, তুই তাই করলি। পার্টি হবে না, কিচ্ছু হবে না। আয়শা চৌধুরী বলল, অনু, ওদের ভিতরে নিয়ে আয়, বাইরে দাঁড় করিয়ে রাখছিস কেন? জির বড় আম্মু। অলি, অনিক ভিতরে আয়। তারপর অলি, অনিক ভিতরে চলে আসলো। অনুমা ওদের নিয়ে টেবিলে আয় নাস্তা করতে। আয়শা চৌধুরী, ওকে বড় আম্মু। অলি, অনিক, চল নাস্তা করবি। অনু। তারপর সবাই নাস্তা টেবিলের বসলো। মাইশা অনুকে প্রশ্ন করলো, ভাবি তোমার ফ্রেন্ড হয়? হ্যাঁ, অলির দিকে দেখিয়ে দিয়েছে, এই হলো অলি, আমার বেস্ট ফ্রেন্ড, আর অলিও আমার ননদ প্লাস বোন। অলি মুচকি হেসে বলল, ভাই কেমন আছো? মাইশা উত্তর দিল, হ্যালো, আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? অলি, আলহামদুলিল্লাহ ভালো। অনু, মাইশা, এ হলো অনিক, আমার ফ্রেন্ড। আর অনিক বললাম তো, ও আমার। অনিক, ননদ প্লাস বোন। ভাই। অনু, হ্যাঁ। মাইশা, হ্যালো, কেমন আছেন ভাইয়া? অনিক, আলহামদুলিল্লাহ ভালো, তুমি? মাইশা, আলহামদুলিল্লাহ ভালো। আদি, মা, আমি কিছু বলতে চাই। আদির কথায় সবাই চুপ হয়ে গেল। আয়শা চৌধুরী জিজ্ঞেস করলো, হ্যাঁ বলো, কি বলবে? আম্মু, আমি চাই না কোনো পার্টি হোক। কেন বাবা, সব আত্মীয় স্বজনকে ইনভাইট করা শেষ, এখন কেমন কি? আর তোমার আব্বু শুনলে অনেক রাগ করবে। তুমি তো তোমার আব্বুর রাগ সম্পর্কে জানো। আদি এবার রেগে গেল। এমনিতেই রেগে ছিল, আরো রেগে গেল। চিৎকার করে বলল, তোমরা বিয়ে করতে বলছো, করেছি, এখন আর কিছু করতে পারবো না। অনু উঠে গিয়ে এসে বলল, ভাইয়া প্লিজ শান্ত হও, বড় আব্বু খুব রাগ করবে, প্লিজ পার্টিটা হতে দেও। আদি যেন আরো রেগে গেল। চিৎকার করে বলল, হ্যাঁ, পার্টি তো হতেই হবে। পার্টি না হলে ছেলেদের সাথে ঘেঁষাঘেঁষি করবি কি করে? আদির কথা শুনে অনুর চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। অনু ভাবতেও পারেনি ওর ফ্রেন্ডদের সামনে এইভাবে কথা বলবে। অলি কিছু বলতে যাবে, তার আগেই আদি বলল, না, তোমরা কিছু বলবে না। না অলি। অলি আর অনেক কিছু না বলে চলে গেল।
অনু বলল, ভাইয়া কাজটা ঠিক করলে না একদম, বলেই দৌড় ছাদে চলে গেল। আয়শা চৌধুরী আদির সামনে এসে বলল, আদি এই শিক্ষা দিয়েছি তোমাকে, ইনভাইট করা লোকের সাথে এই ধরনের ব্যবহার, আমি তো তোমাকে এই শিক্ষা দেইনি। আর অনুর উপর কিসের এত রাগ বলো, আজ তোমাকে বলতে হবে, উত্তর দেও। আদি এবার বুঝতে পারল সে কত বড় ভুল করেছে। আরে আয়শা চৌধুরীকে জড়িয়ে ধরে বলল, আম্মু আমি অনুকে অনেক ভালোবাসি, কিন্তু ছোট আম্মু আর ছোট আব্বু কথা মনে হলে হব এলোমেলো হয়ে যায়। আয়শা চৌধুরী আদিকে সোফায় বসিয়ে বলল, বাবা সেটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, অনুর কোনো দোষ ছিল না, প্লিজ বাবা সব ঠিক করে নেও, আমাকে কথা দেওয়া আজ থেকে নতুন করে জীবন শুরু করবে। আদি কিছুক্ষণ চুপ থেকে বলল, হ্যাঁ আম্মু আমি তোমার সব কথা শুনবো, আম্মু আমি অনুর কাছে যাই। আয়শা চৌধুরী মুচকি হাসলো, আদি দৌড়ে ছাদে চলে গেল। আয়শা চৌধুরী রুমে যাওয়ার জন্য পা বাড়াতেই কলিং বেল বেজে উঠল। দরজা খুলে দিল, দেখে আদির আব্বু দাঁড়িয়ে আছে। তারপর ভিতরে গিয়ে বসে বলল, আয়শা এক গ্লাস পানি দেও। আয়শা চৌধুরী পানি এনে দিয়ে সব ঘটনা খুলে বলল। আদির আব্বু সব শুনে কিছু বলল না, শুধু আয়শা চৌধুরীকে বলল, আরো আদর দিয়ে বাদর বানাও। তিনি চলে গেল। আয়শা চৌধুরীও রুমে চলে গেল। অনু ছাদে গিয়ে হাঁটু গেড়ে বসে কান্না করতে লাগলো। কেন ভাইয়া সব সময় কেন এমন করো আমার সাথে, কেন আমাকে মেনে নিতে পারো না? প্রিয়সী শেষ একটা সুযোগ কি দিবে তোমার প্রেমে পাগল এই অদমকে? অনু হঠাৎ চমকে উঠল, কারণ প্রিয়সী এই ডাকতো, সেই আগন্তুক ডাকতো। অনু পিছনে তাকিয়ে দেখে আদি। আদিকে দেখে ভাবতে লাগলো, সেই মেসেজে আর আজকের আদির কথা সবটাই মিলে যাচ্ছে, তাহলে কি ভাইয়া সেই আগন্তুক? আদি আস্তে আস্তে অনুর কাছে চলে এলো। অনুর সামনে হাঁটু গেড়ে বসে অনুর মুখ দুহাতে তোলে নিজের মুখোমুখি করে বলল, প্লিজ একটা সুযোগ দেও প্রিয়সী, তুমি আমার সেই না বলা ভালোবাসা। অনু যেন সদ্য হয়ে গেল। এ কোন আদিকে দেখছে? অনু আদিকে জিজ্ঞেস করলো, তুমি তাহলে সেই আগন্তুক? আদি মুচকি হেসে উঠে দাঁড়ালো। তারপর বলা শুরু করলো, আমি তখন ছোট, এতটাও না, সব বুঝতে পারি। আমার বয়স তখন 7, তুই তখন ছোট, তোর বয়স 5। তোকে নিয়ে বেড়াতে গিয়েছিল ছোট আব্বু আম্মু, হঠাৎ আমরা জানতে পারলাম তোরা যে গাড়ি দিয়ে গিয়েছিলি সেটা অ্যাক্সিডেন্ট করেছে। আমি ছোট আব্বু আম্মুকে অনেক ভালোবাসতাম, তাই তাদের মৃত্যু মেনে নিতে পারিনি। তুই 1 মাস পরে সুস্থ হয়ে বাড়ি ফিরলি। আমার তোর উপর রাগ হতে লাগলো। তারপর থেকেই তোর সাথে বাজে ব্যবহার করি, কিন্তু সেটা বেশি দিন ধরে রাখতে পারিনি। আস্তে আস্তে কখন যেন মনের অজান্তেই তোকে ভালোবেসে ফেলি। কিন্তু যখন ছোট আম্মু আব্বু কথা মনে পড়ে তখন রাগ উঠে। এই একটা কারণেই তোকে দেখতে পারতাম না, কিন্তু মন বুঝাতে পারলাম না। এই বেয়া মন শুধু তোকেই চাই। তারপর থেকে শুরু হলো আগন্তুক সেজে তোর খোঁজ খবর নেওয়া। তারপর তো তুই সব জানিস। আরে একদমই সব বলে শান্তির নিঃশ্বাস নিল। অনু নীরবে চোখের জল ফেলছে। আদি অনুর চোখের পানি মুছিয়ে দিয়ে বলল, অনেক হয়েছে আর না, আমি তোর সাথে বাঁচতে চাই। তোকে খুব ভালোবাসি প্রিয়সী, তুমি শুধু আমার, তুমি না চাইলেও আমার। অনু আদিকে ঝাপটে জড়িয়ে ধরল আর বলল, আমিও তোমাকে অনেক ভালোবাসি। আদি মুচকি হেসে অনুর কপালে ঠোঁট স্পর্শ করল। অনু চোখ বন্ধ করে অনুভব করল প্রিয় মানুষের স্পর্শ। অনু আদির দিকে তাকিয়ে বলল, আমাকে ছেড়ে যাবে না তো কখনো? আদি অনুকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, না, আমি শুধু তোমার। আদি অনুকে কিছু না বলে কোলে তুলে নিল। অনু আদির গলা জড়িয়ে ধরে বুকে মুখ গুজে দিল। আদি অনুকে নিয়ে নিচে নেমে গেল। রুমে গিয়ে দরজা বন্ধ করে অনুকে বিছানায় শুয়ে দিয়ে বলল, আমি এখন ঘুমাবো। আদি অনুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। অনু আদির কাণ্ডে অবাক হয়ে তাকিয়ে রইল, তারপর কখন যে ঘুমিয়ে গেল। রাতে একসাথে সবাই ডিনার করতে বসেছে। আদি মাইশাকে না দেখে জিজ্ঞেস করলো, আম্মু মাইশা কোথায়? অনু প্রশ্ন বলল, বড় আম্মু মাইশাকে তো দেখছি না। মাইশা, এই যে আমি। চলো চলো ডিনার শুরু করি। তারপর সবাই খাওয়া শুরু করলো।
আয়শা চৌধুরী মাইশাকে চোখের ইশারায় বোঝালো সব ঠিকঠাক। মাইশা মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। খাওয়া শেষ, অনু আদি রুমে যাবে। আয়শা চৌধুরী বলল, অনু তুই একটু মাইশার সাথে ওর রুমে যেত। আর আদি তুমি তোমার আব্বুর সাথে আমাদের রুমে যাও, আমি সব গুছিয়ে আসছি। মাইশা অনুকে টেনে নিয়ে গেল। আদি তার বাবার সাথে রুমে চলে গেল। আদির আব্বু বিছানার উপর থেকে একটা শেরওয়ানি দিয়ে বলল পরে আসতে। আদি ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। আদির আব্বু বুঝতে পেরে বলল, তোমার আম্মু করতে বলেছে, নেও পরে নেও। আদি বুঝতে না পেরেও পরে আসলো। মনে প্রশ্ন থেকেই গেল, হচ্ছেটা কি? মায়া অনুকে রুমে এনে প্যাকেট থেকে গোল্ডেন রঙের শাড়ি বের করে দিয়ে বলল, এটা পরে নেও। অনু বলল, এসব কেন পরবো, আর আমি শাড়ি পরতে পারি না। আয়শা চৌধুরী ভিতরে এসে বলল, আজ পরতে হবে, আমি পরিয়ে দিচ্ছি, এদিকে আই। অনং কিছু বলতে যাবে, আয়শা চৌধুরী থামিয়ে দিয়ে বলল, কোনো কথা না। তারপর আয়শা চৌধুরী অনুকে শাড়ি পরিয়ে দিল। চোখে মোটা আইলাইনার, কাজল, ঠোঁটে লাল লিপস্টিক। মাইশা অনুকে আয়নার সামনে দাঁড় করিয়ে বলল, দেখো ভাবি, তোমাকে কত সুন্দর লাগছে। ভাইয়া আজ পাগল হয়ে যাবে। মাইশার কথা শুনে অনু লজ্জায় লাল হয়ে গেল। আয়শা চৌধুরী অনুকে জড়িয়ে ধরে বলল, সুখী হও মা, দোয়া করি সারা জীবন সুখে সংসার করো। অনু মুচকি হেসে আয়শা চৌধুরীকে জড়িয়ে ধরল। আয়শা চৌধুরী অনুর কপালে ঠোঁট ছুঁয়ে বলল, মাইশা যাও, অনুকে রুমে দিয়ে এসো। মাইশা, ওকে খালামুনি। তারপর মাইশা অনুকে আদির রুমে এসে খাটে বসিয়ে দিল। অনু তো রুমে প্রবেশ করে থমকে গেছে। নানা রকম ফুল দিয়ে সাজানো হয়েছে বিছানা, পুরো রুম। অনুর আর বুঝতে বাকি রইল না কিসের জন্য সাজানো হয়েছে। মাইশা চলে গেল। অনুর হার্টবিট টিপ টিপ করছে। দরজা খোলার শব্দে অনু আরো গুটিয়ে বসল। আদি রুমে প্রবেশ করে সদ্য হয়ে গেল। পুরো রুম ফুল দিয়ে সাজানো, আর ফুলের বিছানায় এক পরী বসে আছে। আদি থমকে গেল অনুকে দেখে। আদি আস্তে আস্তে অনুর দিকে এগিয়ে যেতে লাগলো। অনু আদির এগিয়ে আসা দেখে হালকা কেঁপে উঠছে। আদি অনুর পাশে এসে বসল। অনুর মাথার ঘুমটা সরিয়ে দিল। অনুর থুতনি উপরে তোলে দেখলো অনু লজ্জায় লাল হয়ে গেছে। আদি মুচকি হেসে উঠে এসে ড্রয়ার থেকে একটা প্যাকেট নিয়ে আবার অনু পাশে বসল। অনু নিজের দিকে মাথা দিয়ে বসে আছে। আদি প্যাকেট থেকে একটা নুপুর বের করে অনুর পায়ে যত্ন করে পরিয়ে দিল। অনুর হাতে কিস করে বলল, ভালোবাসি প্রিয়সী, ভালোবাসি। অনু আদিকে জড়িয়ে ধরে বলল, আমিও ভালোবাসি তোমাকে অনেক বেশি। আদি অনুর কানে কানে বলল, আমি তোমাকে আপন করে পেতে চাই। দিবে কি সেই অধিকার? লজ্জায় আদিকে শক্ত করে জড়িয়ে ধরল। আদি নিশ্চুপ থাকা সম্মতির লক্ষণ ধরে নিল। আদি অনুকে আর কিছু বলতে না দিয়ে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। হারিয়ে গেল ভালোবাসার রাজ্যে, তলিয়ে গেল সুখের রাজ্যে। অনু আপন করে নিল তার প্রিয় মানুষকে, পূর্ণতা পেল দুটি ভালোবাসার মানুষ। এভাবেই যেন পূর্ণতা পায় সকল ভালোবাসা। সমাপ্ত।